আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? পরীক্ষা ঘনিয়ে আসতেছে, ধুমায়া পড়তে হবে, অনেকগুলো পরীক্ষা, চাকরির পরীক্ষা টরীক্ষা মিলিয়ে ব্যাপক অবস্থা। হেডফোন আমাদের আসলে একটা মাইক্রোফোন সিরিজ, মাইক্রোফোন না, হ্যাঁ মাইক্রোফোন, ওটা তো সাউন্ড কম হয় নাকি, এটা একটা সমস্যা। যাই হোক, চ্যাপ্টার 8 আমরা চ্যাপ্টার 7 পড়বো রাতে, ইনশাআল্লাহ রাতের ক্লাসে চ্যাপ্টার 7 পড়বো। এখন আর বিকালের স্লটে আমরা বাংলাদেশ বিষয়গুলো অষ্টম অধ্যায় পড়বো। এই অষ্টম অধ্যায় যেটা হলো বাংলাদেশের সরকার ব্যবস্থা। একটু সিলেবাসটা দেখি। শিরোনামটা হলো বাংলাদেশের সরকার ব্যবস্থা। এর মধ্যে আসলে আছে কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ সমূহ। আইন, বিচার ও শাসন বিভাগ সমূহ। বিচার ও শাসন বিভাগ সমূহ। তারপরে আছে আইন প্রণয়ন, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, নীতি নির্ধারণ, জাতীয় স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, জাতীয় ও স্থানীয় পর্যায়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, তারপর হলো প্রশাসনিক পুনর্বিন্যাস সংস্কার, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। এই কয়েকটা বিষয় এখানে। আইন বিচার শাসন মানে বেসিক্যালি এটাই মূলত, মানে এটাই মূল। আর এই প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার, গতকাল একটা দেখছেন কিনা আপনারা? গত পরশুদিন একটা অর্ডার হয়েছে যে স্থানীয় সরকার সংক্রান্ত যে পুনর্বিন্যাস সংস্কার কমিটি নিকার, এই নিকার বিষয়ক একটা নতুন গেজেট হয়েছে, যার মধ্যে আসলে কারা কারা থাকবেন। যতটুকু দেখলাম ওখানে খুব সম্ভবত 27 সচিব সহ, সচিব এবং মন্ত্রণালয় সহ 27 তারা এখানে এই প্রশ্নের নিকার কমিটির বর্তমান যথারীতি সভাপতি, যিনি সভাপতি বা প্রধান যিনি, তিনি প্রাইম মিনিস্টার। সবসময় প্রাইম মিনিস্টার এখানে থাকেন। আরেকটা বিষয় হলো এইটা, আর আইন প্রণয়ন একটা বিধি আছে, এটা এবছর গুরুত্ব খুবই কম। নীতি নির্ধারণে, নীতি নির্ধারণ এটাও কিন্তু আসলে খুব একটা বেশি না। এটা নীতি নির্ধারণ সাধারণত ইকোনমিক পলিসিগুলোরই প্রশ্ন আসে, এবং এটা চ্যাপ্টার 4 থেকে পড়তে হয়। চ্যাপ্টার 4 এবং 4ই পরিকল্পনা, খুব সম্ভবত 4 এর 5, এই দুইটা চ্যাপ্টারে যেটা আছে সেটাই জানো। এখানে এটার সাথে আসলে চ্যাপ্টার 8 এর সাথে চ্যাপ্টার 6 এর একটা মিল আছে। চ্যাপ্টার 6 এ যেহেতু কনস্টিটিউশন আছে এবং তার মধ্যে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ আলাদা করে দেয়া আছে, এবং আমাদের যে সংবিধান, এই সংবিধানে আইন বিভাগ আছে পঞ্চম ভাগে, বিচার বিভাগ আছে 6ষ্ঠ ভাগে, শাসন বিভাগ আছে 4র্থ ভাগে। এখানে যদিও আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ বলা হয়, কিন্তু সাধারণত বলা উচিত শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এভাবে আসলে ক্রমটা হলো সংবিধান অনুসারে এভাবে।
এবং এটাই হলো রাষ্ট্রের যে আমরা যে বলি যে 4টা স্তম্ভ বা 5টা স্তম্ভ, যে এটাই প্রথম 3টা, এটাই হলো প্রথম 3টা স্তম্ভ রাষ্ট্রের। চতুর্থ স্তম্ভ বা ফোর্থ স্টেট যেটা ইএসটিএটি, এটা এরকমের। ফোর্থ স্টেট এটা হলো রাষ্ট্রের প্রতিষ্ঠা গণমাধ্যম বা মিডিয়া। আর পঞ্চম স্তম্ভ অথবা ফিফথ স্টেট, এই ফিফথ স্টেট এটা হলো বেসিক্যালি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, এটা হলো এখানে। তো বেসিক্যালি এই প্রথম 3টে স্তম্ভ হলো আইনজীবী হিসেবে শাসন বিভাগ। এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন আসছে আপনাদের পরীক্ষায়, এই পর্যন্ত প্রশ্ন আসছে এখান থেকে 17টা, 17 কোশ্চেন আসছে 17টা এ পর্যন্ত, কিন্তু প্রশ্ন আসার কথা ছিল কমপক্ষে 36টা। 11টা পিডিতে 30টা কোশ্চেন আসার কথা ছিল, কোশ্চেন আসছে মাত্র 17টা এখান থেকে। কিন্তু আসার কথা অনেক ছিল, আশা অত বেশি আসে নাই, কিন্তু এখানে কোশ্চেন খুবই কম আসছে। তো বেসিক্যালি এখানে কিছু প্রশ্নের মধ্যে কোনো মানে চেঞ্জ আসছে কিনা, যে আগের প্রশ্ন বা কনফিউশন আছে কিনা, এরকমের কোনো প্রশ্ন আছে কিনা দেখি। কমপক্ষে 2টা প্রশ্ন আছে যেগুলো আসলে নিয়ে আলোচনা করতে হবে। দুইটা কোশ্চেন আছে, যে 2টা কোশ্চেন যেটা আছে সেটা থেকে আলোচনা করতে হবে। একটা হলো যে বৃহত্তর জেলা কতটি, বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি, এটা কি 17টি নাকি 19টি নাকি 21টি, এই 3টা নিয়ে কনফিউশন তৈরি হয়। 21টি জেলা ছিল, যেটা হলো 1971 সালে আমাদের যখন আমরা মুক্তিযুদ্ধ হয়, না 21টি না সরি, মুক্তিযুদ্ধ হয় যখন, তখন 1971 সালে 19টা জেলা ছিল। বৃহত্তর জেলা আসলে কতটা, এটা দেখবেন অনেক জায়গায় 19টার উত্তর দেয়া, আসলে এটা ভুল। বৃহত্তর জেলা কিন্তু 17টি। বৃহত্তর জেলা 17টি। বেসিক্যালি 1947 সালে বাংলাদেশ 16টি বৃহত্তর জেলা নিয়ে যাত্রা শুরু করে। গণভোটের মাধ্যমে একটা জেলা যুক্ত হয়, সেটা হলো সিলেট, এই জন্য 17টা হয়। এরপরে আরো 2টা জেলা হয়, যে 2টা জেলা আসলে বৃহত্তর জেলা না। এই 17টি জেলার সাথে যুক্ত হয় পটুয়াখালী, আর একটা যুক্ত হয় হলো টাঙ্গাইল। এবং এই টাঙ্গাইল হলো বৃহত্তর ময়মনসিংহের অধীনে ছিল, বৃহত্তর ময়মনসিংহ। এবং আপনারা জানেন যখন ময়মনসিংহ যখন বিভাগ হয়, তখন কিন্তু এই 6টি জেলার প্রস্তাব করা হয়েছিল, যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ সহ, মানে ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের যে 6টা জেলা, বাকি যে 4টা ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, তখন কিন্তু এই টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ তারা বলছে যে না, তারা ওখানে যাবে না। টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ তারা 2টি জেলা, আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের মাধ্যমে তারা প্রস্তাব পাঠায় যে তারা এই ময়মনসিংহের অন্তর্ভুক্ত যাবে না, তারা বৃহত্তর ঢাকার মতো থাকবে, মানে ঢাকা বিভাগের মধ্যেই তারা থাকবে। সেক্ষেত্রে বৃহত্তর ময়মনসিংহের অধীনে ছিল টাঙ্গাইল, আর বৃহত্তর বাকেরগঞ্জ বা বরিশাল, বৃহত্তর বরিশালের অন্তর্ভুক্ত ছিল পটুয়াখালী। এখান থেকে পটুয়াখালী হয়, আর বৃহত্তর ময়মনসিংহ থেকে টাঙ্গাইল হয়। এই জন্য এই পটুয়াখালী বা টাঙ্গাইল এই 2টা আসলে বৃহত্তর জেলা না। বৃহত্তর জেলা হলো মানে 17টা, এখানে 19টা হবে না। এটা অনেক বইতে, বিশেষ করে যেগুলো প্রচলিত বই এবং বেশি চলে বাজারে, তাদের বইতে লেখা কিন্তু 19টা, আসলে এটা 17টা। এটা খুবই গবেষণার কাজ, এবং এটা রেফারেন্স সহ আমি বাংলাপিডিয়া বা আরো অনেক রেফারেন্স দেখে এই প্রশ্নের উত্তরটা আমি করেছিলাম। এটা 17টি হবে, ইনশাআল্লাহ তো 19টা হবে না। এই একটা বিষয়। আর একটা হলো প্রশ্ন হলো যে ইউনিয়ন সংখ্যা কতটি, ইউনিয়ন পরিষদ। আর একটা প্রশ্ন আসছিল ইউনিয়ন পরিষদ সংখ্যা। এই ইউনিয়ন পরিষদ সংখ্যা এখানে 4596টি বর্তমানে। এটা আশু 2022, অর্থাৎ আদমশুমারি বা জনশুমারি 2022 অনুসারে এটা 4596টি। জনশুমারি 2022 বলছে 4596টি। জনশুমারি হওয়ার কথা ছিল 2021 সালে,
কারোর 1 বছর পরে হয়, অর্থাৎ জনশুমারি সবসময় 10 বছর পর পর হয়, কিন্তু ষষ্ঠ যে জনশুমারি সেটা হয়েছে 11 বছর পর 2022 সালে। সেখানে বসে 4596টি, কিন্তু যখন পরীক্ষায় আসছিল তখন ছিল 4554টি, এরপরে 4571টি, এখন 4596টি ইউনিয়ন। এটা একটু আমরা মাথায় রাখবো। ক্লিয়ার? এখন এইখানে এই দুইটা কোশ্চেন ছাড়া আমি 17টা কোশ্চেনের মধ্যে সবই ফ্ল্যাট কোশ্চেন, এখানে খুব একটা ঝামেলা নাই। এখানে স্থানীয় সরকার নিয়ে অনেক ঝামেলা আছে, স্থানীয় সরকার নিয়ে প্রশ্নটা আসে নাই, কিন্তু এখন অনেক কনফিউশন যে স্থানীয় সরকারের স্তর কতটি, এইটা বিষয়। স্থানীয় সরকারের স্তর কতটি, এটা কি 3টি, 2টি নাকি 5টি, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। যাই হোক, আমরা 3টা বিভাগ একটু দেখি। এক হলো আইন বিভাগ, আরেক হলো বিচার বিভাগ, আরেক হলো শাসন বিভাগ। এই শাসন অথবা নির্বাহী বিভাগ, শাসন অথবা নির্বাহী বিভাগ একই, শাসন বিভাগ এবং নির্বাহী বিভাগ একই। আইন বিভাগ যেটা হলো লেজিসলেচার, বিচার বিভাগ যেটা হলো জুডিশিয়ারি, আর শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ হলো এক্সিকিউটিভ। আইন বিভাগ মানে সংসদ, বিচার বিভাগ মানে হলো আদালত, আর নির্বাহী বিভাগ এটা হলো সচিবালয়। যদি আমরা কেন্দ্র বোঝাই সচিবালয়, মনে রাখবেন সচিবালয়ের চাইতে কিন্তু মন্ত্রণালয় ছোট। এখানে যেটা হয় যে কোর্ট, যেটা সংসদ, এখানে লেজিসলেচারের সংসদ ছাড়া কিছুই নাই, সংসদ কেন্দ্রিক, যা আছে সব সংসদ কেন্দ্রিক, সংসদ কেন্দ্রিক। যেমন এখানে আদালতের মধ্যে আছে সর্বোচ্চ আছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, এরপর আছে হাইকোর্ট, হাইকোর্ট, এরপর আছে নিম্ন আদালত। এই নিম্ন আদালতের সাথে আরো আছে যেমন ট্রাইব্যুনাল, বিভিন্ন ধরনের ট্রাইব্যুনাল, এগুলো নিম্ন আদালতের অন্তর্গত। এই আদালত আবার 2 প্রকার, একটা আছে ফৌজদারি আর একটা আছে দেওয়ানি। একটা ফৌজদারি, একটা দেওয়ানি। ফৌজদারি হলো অধিকার, ফৌজদারি হলো অপরাধ সংক্রান্ত, ক্রিমিনাল যেটা, ক্রাইম, যেটা ক্রাইম, সরাসরি হত্যা, খুন, ধর্ষণ, এগুলো। দেওয়ানি হলো অধিকার সংক্রান্ত, এই জমি সংক্রান্ত, আত্মীয়তা সম্পর্ক, তারপর হলো যে ভূসম্পত্তি, তারপর বংশ, তারপর হলো আপনার যে ওয়ারিশ, এগুলো ফৌজদারি আর একটা দেওয়ানি। এই দুইটা আদালত বিভক্ত থাকে। যেমন আপনি দেখবেন প্রত্যেকটা জেলায় একটা দেখবেন লেখা আছে জজ আদালত, আর একটা আছে আপনার একটা জজ আদালত, আর একটা হলো আপনার ম্যাজিস্ট্রেট আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট। দেখবেন এরকম 2টা লেখা আছে, একটা ম্যাজিস্ট্রেট, একটা হলো জজ আদালত। জজ আদালত যেটা, সেটা হলো বেসিক্যালি দেওয়ানি বিষয়গুলো থাকে, আর ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা, সেখানে আসলে অপরাধ সংক্রান্ত বিষয়গুলো থাকে। সচিবালয়ের নিচে কিন্তু মন্ত্রণালয়, এটা মনে রাখবেন। সচিবালয়ের লয় পরে হলো মন্ত্রণালয়, এরপরে বিভাগ, তারপরে আপনার অধিদপ্তর, তারপর পরিদপ্তর। অধিদপ্তর আর ব্যুরো একই র্যাঙ্ক, ব্যুরো। তারপর হলো আপনার ব্যুরো দপ্তর। ইনস্টিটিউট আলাদা, ইনস্টিটিউটের ওটা সাধারণত ইনস্টিটিউট যত আছে, ইনস্টিটিউটের আসলে প্রধানগুলো মানে উপসচিব র্যাঙ্কের কর্মকর্তা থাকে। সচিবালয় এখানে স্নায়ু কেন্দ্র, আর কি এই নির্বাহী বিভাগের স্নায়ু কেন্দ্র বলা হয়, বা শাসন বিভাগের স্নায়ু কেন্দ্র হলো সচিবালয়। সচিবালয়ের নিচে কিন্তু মন্ত্রণালয়, সচিবালয় বড়। এখানে একটা ভুল হয়,
অনেকেই মনে করে যেটা মন্ত্রণালয়, আসলে সচিবালয় বড়। এই বাংলাদেশের সচিবালয় আপনারা দেখছেন 4টা সচিবালয়, লাস্ট ক্লাসে বলছি। পঞ্চম সচিবালয় হবে যেটা বিচার বিভাগ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন পঞ্চম সচিবালয় হবে। এখন বিষয় হলো আসলে কে কোন কাজ করে সেটা হলো বিষয়। মন্ত্রণালয়ের নিচে বিভাগ, বিভাগের নিচে অধিদপ্তর, অধিদপ্তরের নিচে পরিদপ্তর, এরপর অধিশাখা, শাখা, অধিশাখা, এরকম বিভক্ত থাকে। এখন বিষয় হলো যে কে কোনটা কাজ করে সেটা হলো ফ্যাক্ট। সেটা হলো যে ওর কাজ হলো আইন তৈরি করা, আর একটাই কাজ আইন তৈরি, আইন সংশোধন, সংবিধান সংশোধন। ও কিন্তু সংবিধান তৈরি করে না, সংবিধান তৈরিতে ভূমিকা, সংবিধান তৈরিতে ভূমিকা রাখে, কিন্তু সংবিধান তৈরি কিন্তু ও করে না। সংবিধান তৈরি করে হলো গণপরিষদ, সংবিধান তৈরি করে গণপরিষদ। ওর কাজ হলো আইন তৈরি করা, সংবিধান সংশোধন করা, আইন সংশোধন করা, সংবিধান মানে আইন বা সংবিধান সংশোধন করা, সংবিধান তৈরিতে ভূমিকা রাখে। ভূমিকা রাখে কিন্তু ও সংবিধান তৈরি, এটা যখন নিউ কোনো সংবিধান তৈরি করা হবে, একবার নিউ শেপ, এটা করতে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ। এই গণপরিষদ ইংরেজি হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটাই হলো বেসিক্যালি গণপরিষদ। এখন বিষয় হলো বিচার বিভাগ, ওর কাজ কি? ও হলো বিচার করে, ও বিচার কার্য পরিচালনা করে, বিচার কার্য পরিচালনা। ও হলো বেসিক্যালি আইনের ব্যাখ্যা দেয়, আইনের ব্যাখ্যা। ও হচ্ছে গণতন্ত্রের রক্ষা কবচ, গণতন্ত্রের রক্ষা কবচ। আইনের ব্যাখ্যা, বিচার কার্য পরিচালনা, গণতন্ত্রের রক্ষা কবচ, মানবাধিকার রক্ষা, মানবাধিকার সুরক্ষা। ও হলো মৌলিক অধিকার সুরক্ষা করে, মানুষের অধিকার, মৌলিক অধিকার সুরক্ষা করে। ও বেসিক্যালি অধিকার সংক্রান্ত কাজগুলো ও করে থাকে। শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, এটা কাজ হলো যে আইন প্রয়োগ করা, আইন প্রয়োগ করে। পররাষ্ট্রনীতি কার্য সম্পাদন করে, পররাষ্ট্রনীতি কার্য সম্পাদন করে, পররাষ্ট্রনীতি সংক্রান্ত কার্যাবলী করে। কিন্তু পররাষ্ট্রনীতি প্রণয়ন কিন্তু তার কাজ না, পররাষ্ট্রনীতি প্রণয়ন করে কিন্তু অন্য কেউ। পররাষ্ট্রনীতি প্রণয়ন এটা কিন্তু শাসন বিভাগ করে না। শাসন বিভাগ হলো পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করে বা পরিচালনা করে, হলো শাসন পরিচালনা করে, শাসন পরিচালনা করে। আর পররাষ্ট্রনীতি প্রণয়ন করার কাজ হলো আইন বিভাগের, পররাষ্ট্রনীতি প্রণয়ন এটা আইন বিভাগের কাজ, এটা কিন্তু। আর বাস্তবায়ন করার কাজ হলো শাসন বিভাগের বা নির্বাহী বিভাগ। এখন বিষয় হলো যে আইন বিভাগের প্রধান কে, ওখানে কে কারা প্রধান? বেসিক্যালি আইন বিভাগের যিনি প্রধান তিনি হলেন স্পিকার, স্পিকার। বিচার বিভাগের প্রধান হলেন চিফ জাস্টিস। আর শাসন বিভাগের যিনি প্রধান তিনি কিন্তু রাষ্ট্রপতি। মনে রাখবেন, নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর নামে, নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর নামে। আর নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর নামে। আর নির্বাহী বিভাগের প্রধান রাষ্ট্রপতি, নির্বাহী বিভাগের প্রধান রাষ্ট্রপতি। ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর নামে, আর নির্বাহী বিভাগের প্রধান কিন্তু রাষ্ট্রপতি। আর নির্বাহী কাজ সম্পাদন করা হয়, ক্ষমতা প্রযুক্ত কাজ সম্পাদনে কিন্তু রাষ্ট্রপতির সম্মতি আছে বলে বিবেচনা করা হয়। অর্থাৎ নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে রাষ্ট্রপতির
সম্মতি স্বীকার করা হয়, রাষ্ট্রপতির সম্মতি স্বীকার করা হয়। বর্তমানে আইন বিভাগ থেকে প্রশ্ন হওয়ার চান্স কম। আপনাদের 47 BCS এ আইন বিভাগ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাদের প্রশ্ন আসবে দুটো বিভাগ থেকে আসবে। আমার মনে হয় প্রশ্ন আসবে স্থানীয় সরকার থেকে, কারণ স্থানীয় সরকার এটা এত বেশি আলোচিত যে স্থানীয় সরকার, আমার মনে হচ্ছে যে স্থানীয় সরকার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। স্থানীয় সরকার কমিশন, আপনারা দেখছেন স্থানীয় সরকার সংস্কার একটা কমিশন হয়েছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের গুরুত্ব অনেক বেশি। যদি দেখি স্থানীয় সরকার সংস্কার কমিশন আসলে কি কি আছে, তথ্যগুলো একটু দেখে নেই আমরা যে স্থানীয় সরকার সংস্কার কমিশনে কি আছে। এটা নিয়ে আসলে যথেষ্ট সমালোচনা হয়েছে। সমালোচনা বললে ভুল হবে, মানে যারা সরকারে আছেন, বিশেষ করে আমলা শ্রেণী, তারা খুব খেপছেন। স্থানীয় সরকার সংস্কার কমিশন উনি কিসের বিশেষজ্ঞ, উনি স্থানীয় সরকার নিয়ে কি পড়াশোনা করছেন? তোফায়েল আহমেদ, যিনি স্থানীয় সরকার সংক্রান্ত যে বিশেষজ্ঞ, দেখবেন পত্রিকায় স্থানীয় সরকার সম্পর্কে লেখা আসলে তোফায়েল আহমেদের নাম আসে। রাজনীতিবিদ তোফায়েল আহমেদ না, আর একজন তোফায়েল আহমেদ, দুজনেই টাকলা। দুজনেই টাকলা, মানে আমি এটা ক্রিটিসাইজ করবো না, আমি টাকলা মানে একটা মেধাবী, এটাই বোঝায় যে মাথার চুল নাই, খুব প্রচুর মেধাবী। এবং দুজন তোফায়েল আহমেদ, একজন হলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ, আর একজন হলেন রাজনীতিবিদ। তোফায়েল আহমেদ তিনি একটা জিনিস বলছেন যে আসলে সংস্কারে কি কি প্রয়োজন, অর্থাৎ স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন ডক্টর তোফায়েল আহমেদ, তার প্রস্তাবগুলো কি কি আমরা সেটা একটু দেখে নিই। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদনটা দিছে, দিছে, সেটা হলো স্থানীয় সরকার সংস্কার কমিশন। এর প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। প্রস্তাবগুলো যেটা আছে, প্রস্তাব হলো 1 নম্বর যে মেয়র শব্দটা এখন থাকবে না, মেয়র শব্দটা থাকবে না। নাম জানি কি দিছে, যে মেয়র শব্দটির পরিবর্তে চেয়ারম্যান থাকবে না, মেয়র শব্দটা উঠে যাবে। তারপরে হলো যেটা প্রস্তাব যে সরকারি চাকরিজীবীরা নির্বাচন করতে পারবে, চাকরিজীবীগণ নির্বাচন করতে পারবে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে। তারপরে হলো, এগুলো সব সংস্কার প্রস্তাব, কিন্তু এগুলো একটাও আইন হয় না।
নির্বাচনে অংশগ্রহণের বয়স কমবে 21 বছর। আরেকটা বছর যে নির্বাচনে ভোটাধিকারের বয়স কমবে 16 বছর। নির্দলীয় নির্বাচন হবে, নির্দলীয় প্রতীকে নির্বাচন হবে, 7 নম্বর যেটা বলা হয়েছে যে 7 নম্বর একটা জিনিস বলা হয়েছে, সেটা হলো যে শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক পাশ ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না। বারোটায় আসো, 12টায়। এখন হলো এবার কোনোভাবেই সংসদ নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। যে প্রস্তাবগুলো আগে ছিল, আগের ক্লাসে আমরা বলছি যে সংসদ কত আসন বিশিষ্ট হবে, সংসদের মেয়াদ কত বছর হবে, সেটা আমরা আগে দেখছি সংবিধান সংস্কার কমিশন থেকে, জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে। বেসিক্যালি এই জন্য ওখান থেকে প্রশ্নের সম্ভাবনা কম, সংসদ কেন্দ্রিক স্পিকার, ব্যালট, এটা সেটা। যে আমরা দেখি কোর্ট সম্পর্কে, আদালত, সুপ্রিম কোর্ট গঠন হয়েছে 94 আর্টিকেল দেখে, 94 নং অনুচ্ছেদের আলোকে, সংবিধানের অনুচ্ছেদের আলোকে। একটা বিষয় হলো যে বিচারক অপসারণ, এইটা নিয়োগ হলো 94, আর বিচারক অপসারণ হলো 96 নং অনুচ্ছেদ অনুসারে। এখানে বেসিক্যালি আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটার কথা বলা হয়েছে। এই আদালত সংক্রান্ত যে ক্রিয়া, এখানে আরেকটা অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ, একটা 2, যে রিট করার অধিকার, মানে রিট করার বিষয়ে বলা হয়েছে। যদি বলা হয় রিট করার অধিকার কিন্তু 40 নং অনুচ্ছেদে, 40 নং অনুচ্ছেদে রিট করার অধিকার 40 নং অনুচ্ছেদে। এখানে অনেকগুলো আদালত আছে, যেমন একটা আছে বিচারপতি হওয়ার যে যোগ্যতা ছিল, বিচারপতির যোগ্যতা ঠিকই আছে, বিচারপতি হবার যোগ্যতা 3টা। 1, বিডি নাগরিক, বাংলাদেশের নাগরিক। 2, 10 বছর আইন পেশায় নিয়োজিত, 10 বছর আইন পেশায় নিয়োজিত থাকতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে। আরেকজন হলো যে বিচার বিভাগীয় পদেও, মানে অ্যাডভোকেট থাকতে হবে 10 বছর, আইন পেশা মানে অ্যাডভোকেসি। আর আইন না, যেটা হলো বিচার বিভাগীয় পদে, রাইট, আইন বিভাগীয় পদে না, বিচার বিভাগীয় পদে 10 বছর থাকা। দুইটা অনেকটা কাছাকাছি। এখন যদি মানে বোঝাচ্ছে যে অ্যাডভোকেট না হলে সে পারবে না, আর কিটা বুঝাচ্ছে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট মানে হলো
যিনি কোর্টে কাজ করতে পারবেন, কিন্তু এখানে বুঝেছে 10 বছর পর্যন্ত তাকে অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে, এবং সেটা সুপ্রিম কোর্টে অনন্য, নিম্ন আদালতে হবে না। অ্যাডভোকেট সব জায়গায় হবে, বাট সুপ্রিম কোর্টে নিয়োজিত হতে হবে 10 বছর। এখন বিষয় হলো যে এখানে বিচারপতির শৃঙ্খলা, এটা নিয়ে প্রশ্ন আসবে। আই থিঙ্ক বিচারপতির শৃঙ্খলা নিয়োজিত থাকে রাষ্ট্রপতির ওপর, এটা 116 অনুচ্ছেদে, 16 অনুচ্ছেদে। এবং এখন থেকে এটা কার হবে? আসলে সচিবালয়ের অধীনে হবে। যে 2025 সালের রায়ে এই ক্ষমতা, ওই নিয়ন্ত্রণ ক্ষমতা সচিবালয়ের নিকট প্রেরিত হতে পারে। অর্থাৎ যখন সচিবালয় হবে তখন রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে এটা থাকবে না। এখন বিষয় হলো যে সুপ্রিম কোর্টের যে বিচারক নিয়োগ, এই বিচারক নিয়োগটা আসলে কার অধীনে হবে, কিসের মাধ্যমে হবে, সেটার একটা নির্দেশনা আছে। বিচারক নিয়োগ যে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, সেটা কি আসলে? 21 জানুয়ারি 2025-এ সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল আপনাদের একটা অ্যালার্ম দিয়ে রাখি, ইনশাআল্লাহ 47 যারা দিবেন আপনারা এমন ভাবে পড়েন যেন 47-এ কিছু হয়, এখানে না হলে অন্য যে সার্কুলার হবে সেটার জন্য হয়ে যায়। দেশের অবস্থা কিন্তু ভালো না, বুঝছেন? আপনি কালকে ইউরোপিয়ানের রাষ্ট্রদূতের বক্তব্য শুনছেন, সেখানে কিন্তু বলছে যে মানে ইলেকটেড গভর্নমেন্ট, মানে বোঝাচ্ছে সে তাদের জন্য ইলেকটেড গভর্নমেন্ট দরকার নেই। এখানে বড় শখ আছে, একটা বিশাল সুদূর প্রসারী শখ, এবং সেই শখের ফাঁদে হয়তো আমরা পড়ে যেতে পারি। কারণ ইউএসের এখানে পুরো দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে চায়না কেন্দ্রিক তার যে অবস্থান, কাজাখস্তান ছাড়া তার কিন্তু কোনো অবস্থান নাই। কাজাখস্তান, উজবেকিস্তান, এখানেও তার অবস্থান একেবারে জিরো হয়ে গেছে। সেখানে দক্ষিণ এশিয়ার মধ্যে তার একটা অবস্থান তৈরি করতে হলে সেটা রাখাইনকে লাগবে বা বাংলাদেশকে লাগবে, হয়তো তাদের কোনো ইল ইন্টেনশনের শিকার বাংলাদেশ হতে পারে। তখন বাংলাদেশ কিন্তু আসলে মানে খুব সুযোগগুলো সীমিত হয়ে যাবে। আমরা যখন একটা দেশের সুযোগ সীমিত হয়ে যাবে, ওই দেশের কিন্তু নাগরিকদের বহির্বিশ্ব কিন্তু পাত্তা থাকবে না, দাম থাকবে না। কোনো দেশই আসলে নিজের ভাবমূর্তি না থাকলে ওই দেশের পরবর্তী জায়গায় কিন্তু পাত্তা থাকে না। আপনার যেটা প্রত্যেকটা জায়গায় একটা পাত্তার বিষয় আছে। পাত্তার বিষয় হলো যে আপনার ভাবমূর্তির বিষয়, ইমেজ। একটা ন্যাশনাল সিকিউরিটির একটা বড় মানে অর্জনই হলো যে মানে ইমেজ, ন্যাশনাল ইমেজ, ন্যাশনাল বিহেভিয়ার, নর্মস, এগুলো। যেমন এগুলোকে বলা হয় সফট পাওয়ার। যেমন নরওয়ের একজন নাগরিকের কথা শুনলে আপনার মনে হবে যে সে খুব শান্তিপ্রিয়, সে খুব সুখী, সে খুব ম্যাচুর, এটা মনে হবে। কিন্তু অন্য একটা দেশের যেমন আপনাকে যখন বলা হয় যে আই এম সোমালিয়ান, তখন বুঝতে পারেন যে না, সোমালিয়ানরা কী করে, জলদস্যুতা করে, তাদের কিন্তু ইমেজ নাই। সো একটা ইমেজ ফ্যাক্ট। বাংলাদেশের যে মানে অবস্থা আপাত দৃশ্যতে মনে হয়েছে যে ইউরোপিয়ানের বক্তব্য শুনে, আমি আসলে গত ছোট্ট একটা পোস্ট দিয়েছিলাম যে ইরাক, সিরিয়া, লেবানন এবং লিবিয়া, তিউনিশিয়া এই পর্যায়ে বাংলাদেশ আসলে চলে যাচ্ছে। বাংলাদেশ আসলে মাথা উঁচু করে দাঁড়াতে সুযোগ পাবে না, কারণ এদের এইসব দেশ যাদের নজরে পড়ছেন সেই নজরে কিন্তু বাংলাদেশ পড়তে যাচ্ছে। সো এখানে ওই রকমের হলে কিন্তু আসলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তখন আমাদের কিন্তু কর্মসংস্থানের বিষয় সব মিলিয়ে একটা হসপস হয়ে যাবে সেই বিষয়টা আপনার। সেজন্য বললাম যে খুব দ্রুত মানে চাকরি বাকরির পরীক্ষা দেন এবং দ্রুত চাকরিতে ঢুকে যান, এবং সেটাই মানে হার্ট অ্যান্ড সোল ট্রাই করেন, হার্ট অ্যান্ড সোল ট্রাই করেন। তত বিপদ আছে এখানে। একটা বিষয় কথা যে
বিচারকদের যোগ্যতার কথা এখানে মানে 5টা যোগ্যতার কথা বলছে। এখানে বিচারকদের মানে যোগ্যতা যেটা অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যেটা 21 জানুয়ারি 2025 হয়েছে, আমি সংবিধানে যেই যোগ্যতা সেই 3টা কিন্তু ওখানে বলছি সংবিধানের যোগ্যতা, সংবিধানে যেটা আছে 54 অনুচ্ছেদে। আর 21 জানুয়ারি যেই অধ্যাদেশটা হয়েছে 2025-এ, এই অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল অধ্যাদেশ এবং এই অনুসারে যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যেটা হয়েছে, সেখানে যে যোগ্যতা বলছে সেই যোগ্যতা কিন্তু 5টা। এখানে যোগ্যতা হলো 5টি। একটা যোগ্যতা হলো যে অতীত বিষয়টার নিষ্পত্তিকৃত মামলা সংখ্যা, বয়স হতে হবে 45। যোগ্যতা হলো যে বয়স হতে হবে 45। এটা একটা কমন যোগ্যতা, কিন্তু শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার বিষয় বলছে যে অতিরিক্ত বিচারক হিসেবে তার নিষ্পত্তি কিন্তু মামলা সংখ্যা, অতিরিক্ত সুপ্রিম কোর্টের বিচারক আর কি, সুপ্রিম কোর্টের বিচারক। সুপ্রিম কোর্টের কিন্তু বিভাগ দুইটা, একটা হাইকোর্ট বিভাগ, একটা হলো আপনার একটা হাইকোর্ট বিভাগ, আর একটা হলো কি আপনার আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট 2 ভাগ, এর ভাগ 2টি, একটা আপিল বিভাগ আর একটা হলো একটা আপিল বিভাগ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। একটা আপিল বিভাগ আর একটা হলো হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। হ্যাঁ, ওকে। আচ্ছা, অতিরিক্ত বিচারক হিসেবে মঞ্জুরিকৃত মামলা সংখ্যা, মঞ্জুরিকৃত মামলা সংখ্যা। নাম্বার 2, বিচারিক আদেশ ও সিদ্ধান্তের গুণমান। বিচারিক আদেশ ও সিদ্ধান্তের গুণমান এইটা নির্ধারণ করা হবে, খবর হয়ে যাবে। আদালত ব্যবস্থাপনার সার্বিক দক্ষতা, আদালত ব্যবস্থাপনা, সার্বিক দক্ষতা। আরেকটা হলো সুনাম ও সততা, সুনাম ও সততা। এখন বিষয় হলো যে এখানে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য কারা, এখানে যে সদস্য কে কে হবেন। এই অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য যারা, 1 নম্বরে চিফ জাস্টিস, তিনি হবেন প্রধান, চিফ জাস্টিস। 2 হলো হাইকোর্ট বিভাগ মানে আপিল বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারক, এপিলেট ডিভিশনের প্রবীণ বিচারক, হাইকোর্ট ডিভিশনের প্রবীণ বিচারক, একজন করে আর কি। এই পারে 3 জন। এরপর হচ্ছে যে বিচার কর্ম বিভাগ হতে নিযুক্ত হাইকোর্ট বিভাগের কর্মে প্রবীণতম একজন বিচারক, আর প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারক। মানে বিচার কর্মে নিয়োজিত একজন প্রবীণ বিচারক। বিচার কর্মে এখানে একটু ঝামেলা আছে, বলছে যে বিচার কর্মে বিভাগ হতে নিযুক্ত হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারক। আচ্ছা আচ্ছা, কর্মে নিয়োজিত, বিচার কর্মে কেমন লাগে, বিচার কর্মে কর্ম বিভাগ হতে নিযুক্ত, বিচার কর্ম বিভাগ হতে নিযুক্ত, বিচার কর্ম বিভাগ থেকে নিযুক্ত। মানে এখানে একজন প্রবীণ বিচারক, মানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশন হাইকোর্ট ডিভিশনের 2 জন এমনিতেই হবে, চিফ জাস্টিস এমনিতেই হবে। এই 3 জন আসলে
এমনিতেই হচ্ছে। এরপরে বিচার কর্ম বিভাগ হতে নিযুক্ত একজন বিভাগ থেকে নিযুক্ত একজন প্রবীণ বিচারক ইনি। আর প্রধান বিচারপতির চিফ জাস্টিস মনোনীত একজন অবসরপ্রাপ্ত বিচারক। তারপর হলো যে অ্যাটর্নি জেনারেল কাউন্সিল প্রধান কর্তৃক মনোনীত একজন আইনের অধ্যাপক, অর্থাৎ বার কাউন্সিল যেটা আর কি হয়, অ্যাটর্নি জেনারেল ও কাউন্সিল কর্তৃক মনোনীত একজন আইনের অধ্যাপক, অ্যাটর্নি জেনারেল কাউন্সিল কর্তৃক মনোনীত একজন আইনের অধ্যাপক। আর এখানে সচিবিক দায়িত্ব পালন করবেন, এর আবার মেয়াদ আছে, মেয়াদ হবে 2 বছর। এদের মেয়াদ হবে 2 বছর, মানে সবসময় এই অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলটা থাকবে, মেয়াদ হবে 2 বছর, নিযুক্ত হওয়ার পর 2 বছর থাকবে। আর একটা হলো যে এই সচিবিক দায়িত্ব পালন করবেন রেজিস্ট্রার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার। সচিবিক দায়িত্ব পালন করবেন, কিন্তু তাদের মর্যাদা কি হবে? মর্যাদা হবে অবসরপ্রাপ্ত বিচারক ও আইনের অধ্যাপক, মনোনীত একজন আইনের অধ্যাপক, অ্যাটর্নি জেনারেল কাউন্সিল কর্তৃক মনোনীত একজন আইনের অধ্যাপক, মেয়াদ হবে 2 বছর। কিন্তু ব্যাপারটা হলো একটু ঝামেলা আছে, এখানে লেখাটা ক্লিয়ার না। 1 মিনিট একটুখানি, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, এটা একটু ঝামেলা আছে যে অবসরপ্রাপ্ত বিচারক যে তাদের মর্যাদা হবে নাকি আইনের অধ্যাপকের মর্যাদা হবে। আপনি জনসংযোগ কর্মকর্তা টেস্ট চলছি। সাত সদস্যের মধ্যে 5 জন সদস্য পদাধিকার বলে, ঠিকই আছে। এখানে বিষয় হলো যে অ্যাটর্নি জেনারেল কাউন্সিল কর্তৃক মনোনীত একজন আইনের অধ্যাপক ও অবসরপ্রাপ্ত বিচারক, এই 7 জন। 5 জন হলো পদাধিকার বলে। 5 জন পদাধিকার বলে কেমনে? চিফ জাস্টিস, এডিশনাল অ্যাপিলেট ডিভিশনের প্রবীণ বিচারক, হাইকোর্ট ডিভিশনের প্রবীণ বিচারক 3 জন, তারপরে হলো যে কাউন্সিলের চেয়ারপারসন প্রধান বিচারপতি, আপিল বিভাগের কর্মের প্রবীণতম বিচারক, হাইকোর্ট বিভাগের কর্মের প্রবীণতম বিচারক, এরকম 3 জন। বিচার কর্ম বিভাগ হতে নিযুক্ত হাইকোর্ট বিভাগে প্রবীণতম একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারক, বিচারের কর্ম বিভাগ হতে নিযুক্ত নয়। ও আচ্ছা, ইনি হলো বিচার কর্ম বিভাগ থেকে নিযুক্ত নয়। হাইকোর্ট বিভাগে তো 2 ধরনের বিচারক হয়, একজন বিচার বিভাগ থেকে নিযুক্ত হয়, একজন বিচার বিভাগ থেকে নিযুক্ত হয় না। যেমন জজ থেকে হয়, জেলা জজ থেকে তিনি যান, সেটা। অর্থাৎ এখানে হলো বিচার বিভাগ নিযুক্ত নয়, বুঝছেন ব্যাপারটা? মানে উনি তো সরকারি হিসেবে নিযুক্ত হয়েছেন, মানে ব্যাপারটা হলো উনি কেউ আছেন যে আইনজীবী হিসেবে আসছেন, সেখান থেকে তিনি বিচারক হয়ে গেছেন। একজন হচ্ছে যে কর্ম বিভাগ থেকে, অর্থাৎ বিচার কর্ম বিভাগ থেকে নিযুক্ত একজন করবেন। এখন ক্লিয়ার হলো গেল এটা। এরপরে বলছে কি যে বিচার বিভাগ একজন বিচারপতি, আর হলো যে কর্মে প্রবীণতম একজন বিচারপতি ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল।
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। তাহলে 5 নম্বর দেখি, এখানে ক্লিয়ার করে দেই। এটা একটা ঝামেলা, আমার রিটেনের বইতে এই লাইনটা গ্যাপ হয়ে গেছে আর কি। অ্যাটর্নি জেনারেল এখানে হবে, অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, পাইলাম এটা। এরপরে হচ্ছে যে বাংলাদেশের 2জন অস্থায়ী সদস্য যারা কাউন্সিলের চেয়ারপারসন মনোনীত একজন আইনের অধ্যাপক বা আইন বিশেষজ্ঞ এবং আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক কাউন্সিল সদস্য হবে। এইটা না, অর্থাৎ কাউন্সিল কর্তৃক কাউন্সিলের চেয়ারপারসন মনোনীত। এখানে লাইনটা একটু গ্যাপ আছে, একটু ঠিক করে নিই। এটা 7 সদস্যটা আমি সরি যে একটু এলোমেলো হয়ে গেছে, কিন্তু আমাদের ক্লিয়ার হওয়াটা জরুরি। আমি এখন ক্লিয়ার করে লিখে দেই। এই অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য 7 জন। 5 জন পদাধিকার বলে। 1, এই কাউন্সিলের প্রধান বা সভাপতি চিফ জাস্টিস। 2, আপিল বিভাগে প্রবীণতম বিচারপতি। 3, হাইকোর্ট বিভাগে প্রবীণতম বিচারপতি যিনি বিচার বিভাগ কর্তৃক নিযুক্ত নয়। আবার হাইকোর্ট বিভাগে প্রবীণতম বিচারপতি বিচার বিভাগ কর্তৃক মনোনীত। 5 হলো অ্যাটর্নি জেনারেল। এখানে কাউন্সিল বলতে বোঝাচ্ছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলকে বোঝাচ্ছে। নাম্বার 6 হলো চিফ জাস্টিস মনোনীত 2 জন। 1, আইনের অধ্যাপক। 2, অবসরপ্রাপ্ত বিচারক। এই 7 জন অবসরপ্রাপ্ত বিচারক। আই থিঙ্ক এখন ক্লিয়ার। আর মেয়াদ থাকবে 2 বছর। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 21 জানুয়ারি 2025 এটা হয়েছে। আর বিচারকের যোগ্যতা বলছে যে বিচারক সংখ্যা কাউন্সিলের সবাই নির্ধারিত হবে। একটা বিষয়, বিচারক সংখ্যা আগে রাষ্ট্রপতি যতজন চাইতেন, বিচারক সংখ্যা পূর্বে ছিল কি রাষ্ট্রপতি যতজন চাইতেন ততজন হতেন। আর বর্তমানে কি কাউন্সিল যতজন, এই যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যতজন চাইবেন ততজন হবেন। এই হলো সংখ্যাটা নির্ধারণ করে দেয়। আগে ছিল রাষ্ট্রপতি যতজন চাইবে ততজন হবে। এই জন্য কখনো কখনো বিচারক এমনও ছিল যে রাষ্ট্র 4 জন ছিল, কখনো 11 জনও ছিল, কখনো 9 জন ছিল। এখন কাউন্সিল যে কজন চাইবে ওই কজন আপিল বিভাগের বা হাইকোর্ট বিভাগের বিচারক হবে। আর এখানে যেটা হয়েছে যে ব্যাপারটা হয়েছে যে 15 দিনের মধ্যে, অর্থাৎ সুপারিশের 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি নিযুক্ত করবেন। রাষ্ট্রপতি বিচারকদের নিযুক্ত করবেন। আবার কাউন্সিল একটা সুপারিশ করে দিবে,
সেই অনুসারে নিযুক্ত হবে বিচারক। এখন বিষয় হলো যে বিচার বিভাগে অনেকগুলো আদালত আছে, এই আদালতগুলো পরীক্ষায় থাকে। গত বছরই পারিবারিক আদালত পরীক্ষা আসছিল, ৪৬তম বা ৪৫তমতে পারিবারিক আদালত থেকে প্রশ্ন আসছিল। আদালত, বিভিন্ন ধরনের আদালত, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা গঠন 25 মার্চ 2010। এটার ভিত্তি 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইন ও 1998 সালের রোম বিধি, এটা জাতিসংঘের রোম স্ট্যাটু বলা হয়, ইউএন রোম স্ট্যাটু তার ভিত্তি। আর বিধি স্বাক্ষর করে, বিধি রোম বিধিতে স্বাক্ষর করে 23 মার্চ 2010। এবং এই বিধি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটাকে আইসিসি বলা হয়, আইসিসি এর সদস্য পদ লাভ করে 123তম, সরি 111তম সদস্য পদ লাভ করে। এখন বিষয় হলো যে এই আদালত 4টি অপরাধের বিচার করে। 1, মানবতা বিরোধী অপরাধ। 2, গণহত্যা। 3, যুদ্ধাপরাধ। 4, আগ্রাসন। এই যুদ্ধাপরাধ আবার 4টা অপরাধ, যুদ্ধাপরাধ হলো 4টি আর মানবতা বিরোধী অপরাধ হলো 11টি। যুদ্ধাপরাধ 4টি, এই মানবতা বিরোধী অপরাধের 11টা সব একটা পড়ে মানবতা বিরোধী অপরাধ। অর্থাৎ যুদ্ধাপরাধ হবে যুদ্ধকালে যদি 4টি অপরাধ করে, তার মধ্যে একটা হলো মানবতা বিরোধী অপরাধ, 2 হলো ধর্ষণ রেপ, 3 হলো আর্সন বা অগ্নিসংযোগ, আর টর্চার বা নির্যাতন যেটা হলো টর্চার, অগ্নিসংযোগ যেটা হলো আর্সন, রেপ, আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এই 4টা অপরাধ করে হলো যুদ্ধাপরাধ। 4টা হলো যুদ্ধাপরাধ। আর মানবতা বিরোধী অপরাধ এরকমের অপরাধ সব হত্যা, ধর্ষণ, গুম,
গুম, নির্বাসন, কারাবাস, জোরপূর্বক যে কারাবাস সেটা, তারপরে অগ্নিসংযোগ, তারপরে হলো মানবতা বিরোধী। এইগুলা কিন্তু সবই আবার মানবতা বিরোধী অপরাধের মধ্যে আছে, স্পেসিফিক করাও আছে। এই সবগুলো 11টা অপরাধ, এটা হলো মানবতা বিরোধী অপরাধ। আপনারা ইন্টারন্যাশনাল রিটেন যখন পড়বেন তখন দেখবেন যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি কাকে বলে পাবেন। আপনারা ইন্টারন্যাশনাল যে বেসিকগুলো থাকে কারো কাছে রিটেনের, সেখানে তৃতীয় অধ্যায় পাওয়ার অ্যান্ড সিকিউরিটির মধ্যে এই বিষয়ে আলোচনা পাবেন। এখন বিষয় হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে এখন বিচার হচ্ছে শেখ হাসিনা। গভর্নমেন্ট চেঞ্জ না হলে শেখ হাসিনা মানে আগস্টেই শেখ হাসিনার এখান থেকে প্রশ্ন আসে। শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে 14ই আগস্ট এবং বিচার কার্য শুরু 17ই অক্টোবর। মামলা শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সে মামলাটা হলো যে মামলা হয়েছে তার বিরুদ্ধে যে গণহত্যার মামলা, এটা হচ্ছে 14/8/2025। আর বিচার শুরু 17 অক্টোবর। বিচার শুরু অথবা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি 17 অক্টোবর, 17/10/2025। এই দুইটা, একটা হলো তার বিরুদ্ধে মামলা 14ই আগস্ট, আর হলো গ্রেপ্তারি পরোয়ানা 17 অক্টোবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই আদালতটা এটা হলো বেসিক্যালি সবচেয়ে আলোচিত। বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এই যে 73 সালের, এটা হলো আইসিটি অ্যাক্ট, ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট। আইসিটি আবার ওটা কিন্তু ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি না। আইসিটি অ্যাক্ট, এটা হচ্ছে ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এইটির উপর ভিত্তি করে এবং 1998 সালের রোম বিধি অনুসারে, এই দুইটা মনে রাখবেন। এই জন্য এটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা বিচার কার্যক্রম। এই আদালতে যুদ্ধাপরাধের বিচারও হয়েছে এর আগে যুদ্ধাপরাধের বিচার হয়। গেল 1 নম্বর। 2 নম্বরে আসি আমরা আদালত সম্পর্কে আলোচনার ক্ষেত্রে, যেটা হলো প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে সংবিধানের 117 নং অনুচ্ছেদে। আর এই প্রশাসনিক ট্রাইব্যুনাল এটা গঠন হয় 1980 সালে। এটা বেসিক্যালি সরকারি চাকুরি সংক্রান্ত ট্রাইব্যুনাল। আর এর অধীন আদালত হলো 7টি আদালত, বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সংক্রান্ত। এটা সম্পূর্ণই হলো আপনার চাকুরিজীবীদের জন্য, এখানে অন্য কোনো ট্রাইব্যুনাল না। নাম্বার 3, দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এটা 2002 সালে হয়। এখানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মানে এখানে ট্রাইব্যুনাল হলো দ্রুত বিচার করা কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এখানে কোনো বিচার কার্যক্রম সংক্রান্ত বিষয় নাই। সাধারণত এখানে যেটা হয়, হত্যা, ধর্ষণ, আগ্নেয়াস্ত্র, চোরাচালান, মাদক, এগুলো খুব দ্রুত করা হয়। অর্থাৎ যেমন হত্যা, ধর্ষণ, তারপরে হলো আপনার মাদক সংক্রান্ত, এগুলো বেশি এখানে মামলা হয়। বাস্তবে যেটা হলো যেটা মোবাইল কোর্ট, মোবাইল আদালত, যেটা এই মোবাইল আদালত আইনটা হয়েছে 2009 সালে। মোবাইল কোর্টের আইন 2009 সালে, এবং এখানে সর্বোচ্চ যে শাস্তি 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা যায়। সর্বোচ্চ শাস্তি 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। নাম্বার 5, পারিবারিক আদালত।
গঠিত হয়েছে কিন্তু 1985 সালে, আর পারিবারিক আদালত আইন যেটা 1961 সালে, আর পারিবারিক আদালত আইন হয়েছে 61-তে, আর গঠিত হয়েছে আদালতে হলো 1985 সালে। আর এখানে হলো যে এর বিষয়বস্তু হলো 5টা, আদালতের অধীন বিষয় 5টি। একটা হলো ভরণ পোষণ, শিশুর অভিভাবকত্ব, পারিবারিক অধিকার, দাম্পত্য অধিকার। একবার পরীক্ষা ছিল যে পারিবারিক ও কিসের আদালতের মধ্যে কোনটা মানে অন্তর্ভুক্ত নয়। দেনমোহর, বিবাহ বিচ্ছেদ। একবার সে নারী ও শিশু পাচার অপশনে ছিল, নারী ও শিশু পাচার কিন্তু এর মধ্যে না, ওটা কিন্তু নারী শিশু পাচার কিন্তু মানব পাচার ট্রাইব্যুনাল অন্তর্ভুক্ত। আমাদের খুব দরকার পরিবেশ আদালত। এই পরিবেশ আদালত কিন্তু 2000 সালে, পরিবেশ আদালত 2000 সালে একটা আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আপিল আদালত, এটা আদালত আইন 2000 সালে। আর পরিবেশ আদালত আপিল আদালত, পরিবেশ আপিল আদালত 2005 সালে। এই আদালত সংক্রান্ত আরেকটা বিষয় হলো যে বিচার বিভাগের ক্ষেত্রে একটা ধারা খুব গুরুত্বপূর্ণ ধারা, ধারা 509, যেটা হলো ইপটিজিং বা নারীদের যে বিরক্ত করার একটা ধারা, 509 ধারা। 161, 164, 54 ধারা কয়েকটা ধারা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো 54, 154, 164, 161, 509, 420, 420 হলো প্রতারণা। 161 হলো জবানবন্দি রেকর্ড পুলিশের, স্বীকারোক্তি যেটা 164, 50 হলো সন্দেহ প্রবণ যেটা হয়। গুরুত্বপূর্ণ 509 ওটাই গুরুত্বপূর্ণ বেশি, 161 গুরুত্বপূর্ণ, 161 গুরুত্বপূর্ণ। যাই হোক, এছাড়া দেখা হবে 3:30, বিকাল 3:30 দেখা হবে। বাকি সম্পূর্ণ অংশ আলোচনা হবে 3:30 থেকে ক্লাসে।